সেবার 1 মাসের ছুটিতে মামা বাড়ি ঘুরতে গেলাম। মামা বাড়িতে একটাই রুম। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপর মামির জন্য আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম মামি ওটা নিয়ে অদ্ভুত আচরণ করছেন। আমি মামিকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর মামি যা বলল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওর শেষে আমার নাম্বার দেয়া থাকবে। চলুন আজকের গল্প শুরু করি। আমার নাম বিপুল। আমি কলেজের লাস্ট সেমিস্টারে পড়ি। আমি আমার বাবা ও মার সাথে থাকি। আমার মামির নাম সুমনা। মামি সম্পর্কে বেশি জানা না থাকলেও এতটুকু বলতে পারি যে গায়ের রং ফর্সা, চোখ দুটি অপরূপ এবং বিশাল এক গুণের অধিকারী। বয়স ৩০ বছর হবে। কাহিনী শুরু হয় আমার সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে মামা মামি তাদের বাড়িতে যেতে বলে। তারা সব সময় জেদ করত তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তাদের বাড়িতে আমরা তেমন যেতাম না। বাহানা করতাম, কখনো বলতাম প্রাইভেট আছে বা কলেজ আছে। এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আর কোনো বাহানা দিতে পারিনি, তাই আমি আর মা চলে যাই মামার বাড়িতে। আমার বাড়ি থেকে মামার বাড়িও বেশি দূরে না। ৩০ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে। মামা দিন মজুর, তাদের একটি ছোট্ট মেয়ে আছে, ক্লাসে ৩তে পড়ে। মামা ও মামি অনেক আদর আপ্যায়ন করত আমাদের। আর্থিক অনটন থাকলেও ভালো ভালো রান্না করে খাওয়াত। তখন গ্রীষ্মের দিন ছিল, তাই মামি সব সময় শাড়ি পরত। তাদের ঘরে কোনো ডাইনিং টেবিল ছিল না, পাকা ফ্লোরে বসেই ভাত খেত সবাই। আমি যখন ভাত খেতে বসি তখন মামি নুয়ে নুয়ে ভাত, ডাল ইত্যাদি পরিবেশন করছিল। মামিকে দেখে আমি অস্থির হয়ে উঠি। আমি একনাগরে মামির দিকে তাকিয়েই রইলাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না, কারণ পাশে মা এবং মামাও ছিল। কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আমি ফোন চালাতে চালাতে ভাবতে লাগলাম মামির কথা। মা ও মামি মিলে বাসন ও কাপড় পরিষ্কার করতে লাগল। মামাও কাজে চলে গেল। ছোট বোনটা চলে গেল স্কুলে। দুপুর গড়াতেই সবাই স্নান করে ঘুমিয়ে পড়লাম। টানা ৩ ঘন্টা ঘুমের পর চোখ খুলে দেখি মা পাশের বাড়িতে ঘুরতে গেছে এবং মামি টিভি দেখছে। তখন বাজে বিকেল ৫টা। বুঝলাম যে সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ, শুধু আমিই বাকি। আমি ঘুম থেকে উঠে গেছি দেখে মামি বলে ওঠে খাবারের কথা। আমি বসে পড়ি খেতে। খেতে বসে আমার মনে পড়ে যায় সকালের কথা, তাই আমি মামির দিকে না দেখার আপ্রাণ চেষ্টা করতে থাকি। ভেবেছিলাম মামি এখন একটু ভালো শাড়ি পরবে, কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টো হল। মামি সকালের তুলনায় আরও বেশি বেসামাল ছিল, কিন্তু নিজেকে আটকালাম। যাই হোক, ঘরে আমি আর মামি একা থাকায় বিনা কোনো লজ্জায় আমি তাকিয়ে রইলাম, ভয় হওয়া সত্ত্বেও। আচমকা আমি বুঝতে পারি যে মামি কিছু একটা বুঝে ফেলেছে। মামি আমাকে দেখতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় যে বোঝার সত্ত্বেও মামি দুষ্টুমির নজরে আমার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। এইভাবেই ৩ দিন কেটে যায়। মামির এইসব কাণ্ড দেখে অনেক ইচ্ছে হতো, কিন্তু মামার বাড়িতে থাকায় পারলাম না, যদি কেউ দেখে ফেলে। যেহেতু মামা দিনমজুর ছিল, আর্থিক অবস্থা ও তেমন ভালো ছিল না, তাই তাদের ঘরে শুধু একটা মাত্রই খাট ছিল। খাটে সবাই ঘুমাতে পারবে না বলে রাতে আমি, মা এবং ছোট বোন খাটে ঘুমাতাম এবং অন্যদিকে মামা মামি মাটিতে ঘুমাতো বিছানা করে। মোটামুটি ৩ দিন মামার বাড়িতে থেকে এবার যাওয়ার পালা। যাওয়ার কথা আগে থেকে না বলায় মামা মামি হঠাৎ চমকে উঠে, আরও ১-২ দিন থেকে যাও, বাড়িতে তো তেমন কোনো কাজ নেই। মা বলল, বিপুলের বাবা বাড়িতে একা, রান্নাবান্না ও তেমন করতে পারেন না। মামি বলল, ১-২ দিন আরও থাকলে তেমন কিছু হবে না। মা বলল, ৩ দিন তো থেকেছি, আর থাকা যাবে না। মামি বলল, তাহলে বিপুল ১-২ দিন আরও থাকবে। মা বলল, ও থাকতে চাইলে থাকতে পারে। মামি বলল, ও আরও ১-২ দিন আমাদের বাড়িতে থাকবে। আমি কিন্তু করলেও মনে মনে আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আরও ১-২ দিন থাকতে পারব। আর যদি ভগবান সহায় হয় তাহলে আরও বড় কোন ঘটনা ঘটতে পারে, এই ভেবে ভেবে আমি মনে মনে অনেক খুশি হলাম। সন্ধ্যা নাগাদ মা বাড়িতে চলে গেল। আমি, মামা মামি এবং আমার ছোট মামাতো বোন মিলে লুডু খেলতে লাগলাম এবং আড্ডা দিতে লাগল সময় কাটানোর জন্য। এমন অবস্থাতেও বারবার চোখ মামির দিকেই যাচ্ছিল, মামিও আমার দিকে তাকাচ্ছিল। রাত ১২টা নাগাদ আমরা খাবার দাওয়া শেষ করে ঘুমতে গেলাম। আজ মা না থাকায় আমি আর ছোট বোন খাটে শুয়ে পড়লাম। মামা মাটিতে বিছানা করে শুলো, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে মামি অসুস্থতার বাহানা দিয়ে খাটে শুয়ে পড়ল। এটা জেনে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এই খুশি বেশিক্ষণ রইল না, কারণ আমার আর মামির মাঝখানে ছোট বোন শুয়েছে বলে আমার সব আশা ভেঙে গেল। যাই হোক, এটাই স্বাভাবিক।
এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেল বুঝতেই পারলাম না। আজ রাতে একটা আশ্চর্যকর বিষয়, রাত প্রায় ৩টা নাগাদ আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম যে ছোট বোন আমার আর মামি মাঝখানে নেই। উল্টো মামি আমার আর ছোট বোনের মাঝখানে শুয়ে আছি। কিছুই বুঝতে পারলাম না, তবে মনে মনে অনেক খুশি হলাম। কিন্তু কেন জানি আমার সন্দেহ হচ্ছিল যে মামি এখনো জেগে আছে, তাই ভয়ে কিছু না বলে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি মামির চোখে চোখ মিলাতে পারছি না, আমি আড়াল হয়ে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু মামি আমার দিকে দুষ্টু চোখে তাকাতে থাকে, এটা দেখে আমি বুঝতে পারি আমার মামির মনে কিছু একটা চলছে। গতকাল তাতে নিশ্চয়ই মামি জেগেছিল, আর সবকিছু বুঝতে পেরেছিল, কিন্তু এটা জেনে আমি খুশি হব না ভয় পাব সেটা ভেবে পাচ্ছিলাম না। সকালের খাবার শুরু হলো, অন্যান্য দিনের মতো আজকেও আমি মামির দিকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখার সাহস পাচ্ছিলাম না। মামি আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগে। খাবার শেষ হওয়া মাত্রই মামা কাজে চলে গেল এবং ছোট বোনটি স্কুলে চলে গেল। এভাবে কিছুক্ষণ পর ঠিক দুপুর ১টা নাগাদ মামি স্নান করতে গেল। ঠিক কিছুক্ষণ পর মামি হঠাৎ আমাকে ডাক দিল। বিপুল, আমার কাপড়গুলো সোফাতে রাখা আছে, একটু দিয়ে যাও তো। এই কথা শুনে আমি মামির কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের দরজাটাও পুরো খোলা ছিল। গিয়ে যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল। কাপড়গুলো কোনোরকম ভাবে দিয়ে আমি চলে গেলাম। একটাই কল্পনা ছিল, সেটাও চলে গেছে। তারপর ভাবলাম এমন সুযোগ আর আসবে না। আমার কপাল ভালো ছিল, সন্ধ্যার দিকে মামা এবং ছোট বোন মিলে বাজারের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে যায়। মামা আমাকে ও মামিকেও যেতে বলেছিল, কিন্তু মামি যখন বারণ করে দেয় আমিও তখন যাব না বলে বারণ করে দেই। আমি না করা মাত্রই মামির মুখে এক হাসি দেখতে পেলাম, তখন বুঝে গেলাম যে আমার আরেকটা সুযোগ আছে। তারপর কিছুক্ষণ আমরা একে অপরের দিকে দেখতে থাকি এবং মুচকি মুচকি হাসতে থাকি। এরই মধ্যে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার সত্ত্বেও মামি লাইট জ্বালানোর কথা কিছু বলল না, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে কোনোরকমভাবে আমি মামিকে খুঁজে পেলাম। মামির কাছে যাওয়া মাত্রই ধরলাম, মামি কোনো বাধা দিল না। এভাবে কিছুক্ষণ পর মামি রেগে উঠে গিয়ে টর্চ লাইটটা জ্বালিয়ে দেয়া। এটা জ্বালা মাত্রই আমি প্রথম মামিকে স্পষ্ট দেখতে পেলাম। মামির মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মামি পাগল পাগল হয়ে আছে। আমরা দুজনেই চুপ, কোনো রকম কথা বলছি না। পুরো ঘরে যে এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। একটা ছোট্ট লাইটের আলো ছাড়া আর কিছুই নেই। আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি। এরপর মামি ঘর থেকে বের হয়ে গেল। আমি এটা দেখে আশ্চর্য হলাম এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে মামিকে খুঁজতে লাগলাম, কিন্তু অন্ধকার থাকার কারণে পেলাম না। মনে দুঃখ ও ভয় নিয়ে আবার ঘরে ফিরে এলাম, আর ভাবতে লাগলাম এখন কি হলো আমার সাথে। যদি মামি মামাকে সব কথা বলে দেয়। এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে হঠাৎ কারেন্ট এসে পড়ল। কারেন্ট আসার কিছুক্ষণ পরেই মামিও ঘরে চলে এলো। মামির সাথে মামা এবং ছোট বোনটাও এসে পড়ল। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে মামি বোধ হয় মামাকে কিছু একটা বলে দিয়েছে। এই ভেবে আমার ভয় পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তখনই মামা আমার পাশে এসে বসল। এবার আমার সন্দেহ যেন বাস্তব রূপ নিতে লাগল। ভাবতে লাগলাম মা জানতে পারলে কি হবে। তখনই মামা বলে ওঠে, তুই যদি অনুষ্ঠানে যেতিস তাহলে বড় মজা হতো। মামার এই কথাগুলো শুনে আমি একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। ভয়ে দূর হলো আর বুঝলাম যে মামি মামার কাছে কোনো কিছুই বলেনি। আমি বললাম, শরীরটা ভালো লাগছিল না, তাই যেতে মন করেছিল না। মামা বল, যাই হোক, এই দেখ তোদের জন্য রোল আর চাউমিন নিয়ে এসেছি। তাড়াতাড়ি ঘণ্টাখানেক পর রাতের খাবার দাবার সেরে সবার আগে শুয়ে পড়লাম অন্যান্য দিনের মতো। মনে মনে এটা ভাবছিলাম যে মামি হয়তো আজ আমার সাথে ঘুমোবে না। এইসব ভাবতে ভাবতে আমার কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। অন্যান্য রাতের মতো আজকেও 2টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি প্রথম চেক করলাম যে মামি আমার পাশে শুয়েছে কিনা। মোবাইলের স্ক্রিনের আলোটা জ্বালিয়ে দেখলাম মামি আজ খাটে ঘুমায়নি, বরং নিচে মাটিতে মামার সাথে বিছানা করে ঘুমিয়েছে। এটা দেখামাত্রই আমি বুঝে গেলাম যে মামি আমার উপর রাগ করেছে। আমিও আর কোনো প্রচেষ্টা করলাম না। আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার অনেক জুড়ে বাথরুম ধরেছিল। আমি বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে চুপচাপ খাটে উঠব, ঠিক সেই সময় দেখলাম মামি খাটে শুয়ে আছে। এটা দেখে আমি বুঝে গেলাম যে আমার শব্দ শুনে মামি ঘুম ভাঙে, আর আমি বাথরুমে যাওয়া মাত্রই মামি খাটে আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছে। তারপর মোবাইলের স্ক্রিনটার ব্রাইটনেস বাড়িয়ে শুয়ে পড়লাম। তখনই মামি প্রথমবার বলে উঠি, প্লিজ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও, তোমার মামা জেগে যাবে। মামির এই কথা শুনে আমি সাথে সাথে ফ্ল্যাশলাইটটা নিভিয়ে দিলাম। আমরা এক অন্য জগৎ থেকে বাস্তব জগতে ফিরে এলাম।
ওই রাতে আমি আর মামি কেউই ঘুমোইনি। ভোরের দিকে ঘুমনোর কারণে আমি ঘুম থেকে উঠি বেলা 11টায় একটা বন্ধুর ফোন আসার কারণে। বন্ধু বলে আজ 12টার দিকে কলেজে যেতে হবে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আনার জন্য, তাই ওই দিন আর মামার বাড়িতে থাকতে পারেনি, বাড়িতে চলে আসতে হয়। ওই দিন কলেজ শেষ করে বাড়ি ফিরলাম সব কাজ শেষ করে। বাড়িতে চলে আসায় আফসোস হচ্ছিল গত রাতের সমস্ত কথা চিন্তা করতে করতে। তবে মামি সপ্তাহে 2-3 বার ফোন করত মার কাছে, আমিও কিছুক্ষণ মামির সাথে কথা বলে নিতাম। ওইসব বিষয়ে তেমন কোনো কথা হতো না, এমনকি আমিও বলতে চাইতাম না। এভাবেই 2 মাস কেটে গেল, আমিও কিছুটা ওইসব বিষয়ে ভাবা বন্ধ করে দিয়েছিলাম। ওই ঘটনাটাকে অতীতের একটা ভুল মনে করে মেনে নিয়েছিলাম, কারণ শত হলেও উনি সম্পর্কে আমার মামি হন। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যা দেখে বুঝতে পারলাম মামির জন্যে এটা অতীতের ভুল করে হয়ে যাওয়া কোনো ঘটনা নয়, কারণ মামাকে কাজের জন্য 3-4 দিন শ্বশুর বাড়িতে যেতে হবে। মামার শ্বশুর বাড়ির লোকেদের কাজ করাতে হলে মামাকে বলেন, মামার শ্বশুর বাড়ি যাবে শুনে আমার মামাতো বোনটাও বায়না করতে লাগল দাদুর বাড়িতে যাওয়ার জন্য। সে অনেকদিন ধরে তার দাদুর বাড়িতে যায়নি, তাই সেও মামার সাথে যাবে বলে বায়না করে চলে যায়। বাড়ির দেখাশোনার জন্য মামি বাড়িতেই থাকবে। মামা যাওয়ার আগের দিন রাতে মামি এই কথাটা জানানোর জন্য মার কাছে ফোন করে বলে যে, দিদি তোমার ভাই 2-3 দিনের জন্য আমার বাপের বাড়িতে যাবে কাজের জন্য। এভাবেই মামি এবং মা আধ ঘন্টা নাগাদ গল্প করতে থাকে। তারপর মামি বলে ওঠে, দিদি ভাগ্নেটা কোথায়, ওকে ফোনটা দাও তো একটু। মামি বলল, তুমি কেমন আছো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? মামি বলল, আমরাও ভালো আছি, কাল ফ্রি হলে আমাকে একটা ফোন করো। আমি বললাম, কেন কোনো কাজ আছে নাকি? এটা বলতে বলতেই মামি ফোনটা কেটে দিল। মামির কথাটা শুনে আমার একটু সন্দেহ হলো, তাই আমি পরের দিন মামির কথা মতো দুপুর 3টে নাগাদ মামিকে ফোন করি। হ্যালো মামি, আপনি ফোন করতে বলেছিলেন? আজ রাত তুমি আমাদের বাড়িতে আসতে পারবে? আমি বললাম, কেন কোনো কাজ আছে কি? মামি বলল, কাজ আছে বলেই তো বলছি। আমি বললাম, কি কাজ? মামি বলল, আসলেই বুঝতে পারবে, কিন্তু একটা রিকোয়েস্ট, কেউ যাতে জানতে না পারে যে তুমি আমাদের বাড়িতে আসছ। আমি বললাম, মাকে না বলে কিভাবে আসব? মামি বলল, যে কোনো একটা বাহানা করে দিও, আসবে কিন্তু। এটা বলেই মামি ফোনটা কেটে দিল। আমিও যাওয়ার জন্য রেডি হলাম, কারণ আমি গেলে আজ বাড়িতে শুধু মামি আর আমিই থাকব। আমি মাকে বললাম, আজ আমি বন্ধুর বাড়িতে থাকব বলে রাত 8টা নাগাদ মামি বাড়িতে চলে যাই। দরজায় আস্তে আস্তে নক করতে লাগলাম, তখন মামি বলে ওঠে, তুমি এসেছ নাকি? হ্যাঁ মামি, আমি এসেছি। এটা বলা মাত্রই মামি তাড়াতাড়ি দরজাটা খুলে ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর মামি আমাকে মাংস ও রুটি খেতে দিয়ে ঘরের বেঁচে থাকা কাজগুলি তাড়াতাড়ি সেরে নিতে লাগল। খাবার শেষ করে মামির সাথে আড্ডা দিলাম, তখন মামি আসছি বলে বাথরুমের দিকে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, শুধু শুধু আমি এসেছি আজ। এটা ভাবতে ভাবতেই দেখি মামি বাথরুম থেকে বেরিয়ে আসল। মামিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি ভোরের সময় বুঝে মামার বাড়ি থেকে বেরিয়ে আসি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, আমি শয়ন, বর্তমানে আমার বয়স 24। আমার আজ মনটা কেমন করছে। বারান্দায় বসে বসে বৃষ্টির খেলা দেখছি। বড়ই একা লাগছে। কিছু একটা আমার নেই। আমার কিছু একটা চাই। ভাইয়া, কি করছিস? আমি চেয়ে দেখি টি শার্ট পরে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন দীপালি। আমি মুখ তুলে বলি, বসে আছি, বৃষ্টি দেখছি। তা আমি দেখছি ভাইয়া, কিন্তু তোমাকে খুব বিষণ্ণ মনে হচ্ছে।
তোমাকে আমি অনেকবার বলেছি সুপ্তি আপার ডাকে সাড়া দাও। সুপ্তি আপা তোমাকে অনেক ভালোবাসে। দুইজনে বসে বৃষ্টি দেখতে খুব মজা পাবে। দীপালি আমার 1 বছরের ছোট। ভীষণ হাসি খুশি মেয়ে। যেমন সুন্দরী তেমন লেখাপড়াতেও খুব ভালো। আমি জীবনেও দীপালির সাথে কথায় জয়ী হতে পারি না। আমাদের মাঝে খুব মিল। ভাই বোনের সম্পর্ক হলেও বন্ধুর সম্পর্ক। বাহিরে গেলে কেউ বুঝতেই পারে না যে আমরা ভাই বোন। সবাই মনে করে বন্ধু। দীপালি সুপ্তিকে খুব ভালোবাসে, তাই দীপালির আশা আমি সুপ্তির সাথে বন্ধুত্ব করি। সুপ্তিও অনেকদিন যাবৎ আমার সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করে যাচ্ছে। দীপালি আমাকে খুব ভালোবাসে। মা আমার নারী আন্দোলন করে, যা আমার পছন্দ নয়। নিজেকে প্রচার আর প্রসার করায় আম্মা খুব ভালোবাসে, তাই নিজের টাকা খরচ করে আন্দোলন করে, কিন্তু নিজের অনেক ভুল নিজেই দেখে না। সন্তানের উপর দায়িত্ব আছে, তবে তাদের দেখার সময় উনার নাই। আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আম্মাকে। আব্বা খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ। তিনি আমাদেরকে টাকা দিলেই সব দায়িত্ব শেষ এমন ধারণা পোষণ করেন। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মা বাবার মধ্যে তেমন বন্ধুত্ব আছে বলেও মনে হয় না। আমরা দুইজন নিজেদের ভুবন সাজিয়ে রেখেছি। গল্প করা, বাহিরে যাওয়া, ঘুরে বেড়ানো সব আমরা একসাথেই করি। দীপালি আমার কাঁধে হাত রেখে বলে, ভাইয়া সুপ্তি আপা খুব ভালো মেয়ে। তোমাকে সুখী রাখবে। হ্যাঁ বলে দাও। আমি ফোন করে দেই, দেখবে এই বৃষ্টিতে তোমার কাছে হাজির হয়ে যাবে। এসব আমার ভালো লাগে না, মা বাবা কেমন দেখিস না। ভাইয়া সেটা তাদের ব্যাপার। তাই বলে কি আমরা সেটা দেখে এখন নিজেদের কষ্ট দেব? ওদের মাঝে ভালোবাসা ছিল, আর সেটার প্রমাণ তুমি আর আমি। বাবা গরিব ছিল, তাই টাকার অভাব দূর করতেই টাকার প্রতি আগ্রহ বেশি। আম্মা আব্বার জন্য ঠিক নয়। তাই বলে কি আমরা ভুল করব? এত কিছু ভাবিস কি করে? তোর কেউ থাকলে বল, বিয়ে দিয়ে দেই। ভাইয়া, আমি তোমার চিন্তা করি। তুমি এত হ্যান্ডসাম একজন মানুষ। আর তোমার বন্ধু নাই। কি করে হয়? তোর পছন্দ থাকলে বল। আমি তো সব সময় তোমার সাথেই থাকি। অপরিচিত সবাই মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড। ভাই বোন হলেও তো আমরা ফ্রেন্ডের মতোই চলি। ফ্রেন্ডের মতো, কিন্তু বয়ফ্রেন্ড না ভাইয়া। তবে তুমি আমার ভাইয়া না হলে তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম। আমি রাগ দেখালাম, আমার দিকে চেয়ে বলে, সরি ভাইয়া। উঠে দাঁড়িয়ে রোমে চলে যায়। আমি সেখানে বসে থাকি অনেকক্ষণ। কাজের মেয়ে ডাকে সাড়া দিয়ে খাবার খেতে যাই। দীপালি আজ খাবে না, তাই আমি একাই খেয়ে রোমে গিয়ে ঘুমিয়ে যাই। দীপালির সাথে আমার দেখা হয় না আজ 2 দিন। আমিও দেখা করার ইচ্ছা করিনি, কিন্তু আজ আমাদের নানিকে দেখতে যাওয়ার কথা এবং খালাতো ভাইয়ের বিয়ের ব্যাপারে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সকল আত্মীয়স্বজন নিয়ে মিটিং আছে সন্ধ্যায় খালার বাসায়। দীপালির মোবাইলে টেক্সট দিয়ে আমাকে জানিয়ে রেখে বলে সে খালার বাসায় চলে যাবে, যেন আমি মিস না করি, কিন্তু নানির বাসায় সে যাবে না। আমি নানির বাসা থেকে খালার বাসায় গিয়ে দেখি সবাই বসে আছে। আমাদের মিটিং শেষ করে রাত 1টায় রোভার ডেকে বাসায় আসি। বাসায় এসে যার যার রোমে চলে যাই। আম্মা জানতে চাইল মিটিং কেমন হলো এবং আমরা কি কি করব। আমরা দুইজনই কালকে বলবো বলে রুমের দিকে গেলাম। আম্মা শুধু বলল, আগামীকাল আমরা দীঘা যাব, তোরা কি যেতে চাস নাকি? আমি বললাম না। দীপালি জবাব না দিয়ে চলে যায়। আব্বা আম্মা দুপুরের ফ্লাইটে দীঘা চলে গেলে আমি আর দীপালি বাসায় বসে আছি, তখন দীপালি বলে, ভাইয়া চল আজ আমরা বাহিরে ডিনার করি। আমি ঠিক আছে বলতেই ধন্যবাদ দিয়ে কাজের মেয়েকে বলে, আমরা রাতে খাব না আজ। তুই ইচ্ছা করলে ছুটি নিতে পারিস। কালকেও আমরা থাকব না। আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায়। আমরা বিকালে বাহির হই ডিনারের জন্য। দীপালি ইচ্ছা করে খুব সুন্দর একটা ড্রেস পরে। দেখতে খুব সুন্দর লাগছিল। ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই। ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছে। দীপালির চেয়ে থাকা যেন আমার ভাল লাগছে না। কি যেন সে বলতে চায়। কি যেন লুকিয়ে আছে দীপালির ভেতরে। ভাইয়া, তুই আমার প্রতি রেগে আছিস। সেটা কিন্তু একটা ফান ছিল। কেমন করে যেন একটু বেশি হয়ে গেল। তাই না? সরি ভাইয়া। বাদ দে সেই কথা। আমরা তো ভাই বোন, কিন্তু বন্ধুও বটে। রাত 1:00টায় আমরা বাসায় চলে আসি। দীপালি নিচে টিভি দেখতে আসলে দেখে আমি বসে আছি। ভাইয়া, আস মুভি দেখব। আমি একটা টি-শার্ট পরে নিচে এসে একটা হিন্দি মুভি দেখছি। অনেকক্ষণ দীপালি কোনো কথাই বলেনি। অন্য সময় মুভি পছন্দ না হলে বা সাউন্ড বেশি কম নিয়ে ঝগড়া করে।
আমি প্রথম কথা বলি, কিরে দীপালি, কফি খাবি? দাঁড়াও ভাইয়া, আমি বানিয়ে নিয়ে আসি। বলেই কিচেনে চলে যায় এবং কেটলিতে পানির সুইচটা দিয়ে অপেক্ষা করে। আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি, তোর মন খারাপ নাকি? কিছু তো বল। না ভাইয়া, আমার সেই ভুলের জন্য খারাপ লাগছে। কি যে বলিস, কি হয়েছে? আমি কিছু মনে করি নাই। ভালোই লেগেছে। ভালোই লেগেছে কথাটা বললাম কারণ দীপালি যেন সহজ হয় একটু। কফি নিয়ে আমরা সোফায় পাশাপাশি বসে টিভি দেখছি। দীপালি বলে, ভাইয়ে তুমি আম্মা আব্বাকে বলে আমাকে বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস কেন? আমি, না ভাইয়া, তুমিও কর। আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না। আমি সোফায় হেলান দিয়ে বসে আছি আর দীপালি অদ্ভুত আচরণ করতে লাগল। আমি চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে থাকি। দীপালির চোখে আমার প্রতি ভালোবাসার এক সাগর দেখতে পাই। যাই হোক, এরপর আমরা ঘুমিয়ে গেলাম। আমার খালত ভাই মল্লিকের বিয়ে আগামীকাল। আমরা খালাতো মামাতো ভাইবোন এক দুইজন। আর মল্লিক সবার বড়। এই প্রথম একজন ভাইয়ের বিয়ে। গত বছর মল্লিকের বোন জিসার বিয়ে হয়েছে। অনেক আনন্দ করেছি আমরা। দীপালি আর জিসা আমাদের সকল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। খুব ব্যস্ত। আজও সকাল সকাল চলে গেছে। মল্লিক ভাইয়াদের ছাদে ডিজে পার্টির আয়োজন হবে আজ রাত। আব্বুর ক্লায়েন্ট কানাডা থেকে আসছে। তাই সকাল সকাল হোটেল থেকে তাদের নিয়ে ব্রেকফাস্ট করে ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আম্মু অনেক রাগ করেছে কারণ আম্মু চায় বিয়ের বাড়িতে যেন থাকে। বিয়ের দিন সারাদিন ছুটি আছে বলে আব্বু চলে যায়। আমি 10টায় ঘুম থেকে উঠে দেখি সেজেগুজে বসে আছে, খালার বাসায় যাবে এবং সেখান থেকে মেয়ের বাড়িতে কিছু জিনিস নিয়ে যেতে হবে। আমাকে দেখেই বলে, কিরে আজ অন্তত একটু তাড়াতাড়ি উঠলে কি হয়? কাজের মেয়েকে না বলে আজ নিজেই নাস্তা দেয় আমাকে। আর ফোনে বড় খালার সাথে স্পিকারে দিয়ে কথা বলছে। ড্রাইভার আমাদের বাসার সামনে বসে আছে, যেন তাড়াতাড়ি যায়। কি ব্যাপার আম্মু, আজ নিজে নাস্তা দিচ্ছ ব্যস্ততার মাঝেও? বড় খালা বলে, কার সাথে কথা বলছিস মনিকা? মনিকা আমার মায়ের নাম। আপি শয়ন। এখন ঘুম ভাঙল। সবাই ভাবছে শয়ন রাগ করেছে। ওকে সাথে করে নিয়ে আয়। ফোনটা শয়নকে দে। আপি শুনছে, কথা বল। এই শয়ন, গতকাল আসলি না কেন? সবাই ভাবছে তুই রাগ করেছিস। কারো ফোন ধরিস নাই কাল বিকালে। রাগ করিব কেন? গতকাল আম্মুর একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম। সেটা করে দিয়েছি। তাই আম্মু আজ খুব খুশি। 2টার আগেই চলে যাব খালা। আমার নাস্তা শেষ হতেই আম্মু এসে বলে, আমরা আবার কখন দেখা করব সেটা ভেবেছিস? এত ব্যস্ত হচ্ছ কেন? এই 3 দিন আমরা খুব ব্যস্ত থাকব। ওমা, 3 দিন? ড্রাইভার বাহিরে বসে আছে। এখন যাও। কাজের মেয়েকে 3 দিন ছুটি দিয়ে আম্মু বলে, যা তোর স্বামীর সাথে ঘুরে আয়। 2000 টাকাও হাতে দেয়। কাজের মেয়েটা আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। আমরা সবাই নিজের মতোই ভালোবাসি। কাজের মেয়েটা বলে, আমি আগামীকাল বড় খালার বাসায় যাব, কথা হয়েছে। আমি খালাকে বলেছি কাজে সহায়তার জন্য। তাহলে তো খুব ভালো। আমাকে না জানিয়ে তোরা সব ঠিক করে ফেলেছিস। খালা আমাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে। অনেক কাজ আছে না? মল্লিক ভাইয়া অনেক ভালো মানুষ, তাই উনার বিয়েতে সাহায্য করতেই হবে। ঠিক আছে, যা। বাহিরের ড্রাইভারকে গিয়ে বল, আমার 5 মিনিট লাগবে। তুইও দাঁড়িয়ে থাক। তোকে নামিয়ে দিব। আমাকে আম্মু বলে, একটু উপরে আয় তো তাড়াতাড়ি বলে সিঁড়ি দিয়ে চলে যায়। আমি উপরে যেতেই মা অদ্ভুত কথা বলল। আমি বললাম, এখন যাও, কথা দিলাম আজ সন্ধ্যায় তোমার ইচ্ছা পূরণ করে দিব। আজ অনেক দিন পর আমার শখের বাইকটা বাহির করে ঠিক সময় খালার বাসায় পৌঁছে যাই। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। এমন 3 তালা বাড়ি আর সামনে পেছনে বাগানওয়ালা বাড়ি খুব কম। এক পাশে বাবুর্চিখানা বানিয়েছে। ভেতরে ঢুকেই দীপালির সাথে দেখা। ভাইয়া এসেছিস? চল উপরে যাবি ছাদে। আয়োজন কেমন হয়েছে দেখবি। বলে উপরে নিয়ে যায়। সাথে সাথে অনেকেই যায়। খুব সুন্দর হয়েছে। পার্টি কখন শুরু হবে? 7টায় সময়, 1টায় শেষ। দীপালি সবাইকে বলে, এই তোরা সবাই নিচে যা। খাবারের কি খবর দেখ। আমি ভাইয়ার সাথে একটা কথা বলে আসছি। দীপালি আমাকে এক কোণায় নিয়ে বলে, কি খবর? রাতে টায়ার্ড ছিলাম তাই বলে কি দরজা বন্ধ করে ঘুমিয়েছিলে? জানি তুই ডিস্টার্ব করবি তাই বন্ধ করে দিয়েছিলাম ভালো ঘুমের জন্য।
দীপালি মুচকি হাসি দিয়ে চলে যায়। জমে উঠেছে আমাদের ডিজে পার্টি। মল্লিকের চোখে মুখে আনন্দ। 3 বছরের বান্ধবী বউ হয়ে ঘরে আসছে। মা বাবা ভাইবোন বন্ধুবান্ধব মিলিয়ে অনেক মানুষ ছাদে খাচ্ছে, গল্প করছে, মিউজিক শুনছে, ড্যান্স করছে। আমার কাছে এই সব আনন্দ খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অয়থা টাকা পয়সা নষ্ট। দেশে অনেক গরিব আছে, সেই দিকে খেয়াল রাখা উচিত আমাদের। আমি কথা প্রসঙ্গে মল্লিক ভাইয়ার সাথে শেয়ার করি। মল্লিক ভাইয়া উঠে দাঁড়িয়ে মাইকের কাছে চলে যায় এবং মাইক হাতে নিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টস, আমার ছোট ভাই শয়ন এইমাত্র আমাকে বলল ওর কাছে এই পার্টি খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অযথা আমরা টাকা পয়সা খরচ করছি। শয়নের কথাটা আমার ভাল লেগেছে। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে 4 লক্ষ টাকা আমার খালার মাধ্যমে গরিব অসহায় মহিলাদের সাহায্য করব। সবাই হাত তালি দিয়ে মল্লিক ভাইয়ার চেয়ে আমাকেই বেশি ধন্যবাদ জানায়। আম্মু আমার কাছে এসে বলে অনেক খুশি হয়েছি। আরও বেশ কয়েকজন এই ফান্ডে দান করেন। আম্মু মাইকে গিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে কি করে সঠিকভাবে এই ফান্ড ভালো কাজে ব্যবহার হয়, সেই জন্য শয়ন মল্লিক আমার সাথে কাজ করবে। মল্লিক ভাইয়া আমাকেই দায়িত্ব দিয়ে দেয় যেন আম্মুর সাথে কাজটা সঠিকভাবে করি। দীপালি আমাদের পাশে এসেই বলে, কি খবর ভাইয়া, আম্মুর নতুন পার্টনার হয়ে গেলে? আমি দীপালিকে বলি, তুই ইচ্ছা করলে আমাদের পার্টনার হতে পারিস। পার্টনার হতে কিছু দিতে হবে নাকি? আমাকে কিছু দিয়ে দিস হয়ে যাবে। এই কথাই তো আম্মু বলছিল, আর তুই চলে আসলি। নিয়ে যেও পার্টনার হতে চাই বলে চলে গেল। আম্মু আবার বলে, এই শয়ন কিছু বল না। আম্মু কথা শেষ করতে না করতেই ফোন বেজে উঠে। আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী কার অ্যাক্সিডেন্ট করেছে। আম্মুর সাহায্য চায়। আম্মুর পরিচিত হাসপাতালে আছে। ওদের অবস্থা তেমন ভালো না। আম্মু সবার কাছে বলে কিছুক্ষণের জন্য যেতে চায়, সাথে আমাকেও নিয়ে যেতে চায়। সবাই তাড়াতাড়ি চলে আসার কথা বলে দেয়। দীপালি আমার পাশে এসে বলে, ভাইয়া কি খবর? আম্মু দেখে তোমাকে ছাড়া এখন চোখে পথ দেখে না। কি ব্যাপার? আম্মু দীপালিকে বলে, তুই যদি যেতে চাস চল আমাদের সাথে। না আম্মু, তোমাদের ডিস্টার্ব হবে আমি গেলে। আমি এখানেই আছি, চলে আস। মল্লিক ভাইয়ার ড্রাইভার আমাদের নামিয়ে দেয় হাসপাতালে। আম্মু ডাক্তারের সাথে দেখা করে বলে, উনি আমার রোগী, আপনারা চিকিৎসা করুন, টাকা পয়সা আমি দেখব। আম্মুর বান্ধবীকে সান্ত্বনা দিয়ে বলে, মেজর কিছুই না, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তোরা কোনো টাকা দিস না, আমি পরে এসে সব ঠিক করব। তোর কাছে টাকা না থাকলে বলিস। মল্লিকের বিয়ে বাসায় বহু মেহমান আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন যাই। আমরা একটা ট্যাক্সি করে সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে ঢুকে আম্মু তাড়াতাড়ি রেডি হয়ে নিল, কারণ আবার যেতে হবে। আম্মু বলে, আমাদের হাতে সময় নাই, মাত্র 1 ঘন্টা সময়। এই শয়ন দীপালি কি সব বলল রে? ও কি কিছু বুঝে গেছে নাকি? অসুবিধা নাই আম্মু, বুঝে গেলে আমি দেখে নিব। ঘণ্টা খানেক পর আম্মু বলল, আমাকে আবার ফিরে দিয়েছিস আমার সুখের জীবন। কিছুক্ষণ বিছানায় থেকে আম্মু যখন ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাদের অনেক দেরি হয়ে গেছে। বিয়ে বাড়ি যেতেই দীপালির সাথে দেখা হতেই আম্মুর দিকে চেয়ে বলে, কি ব্যাপার আম্মু, তুমি এত ফ্রেশ লাগছো কেন? আর খুব খুশি খুশিও মনে হচ্ছে। হাসপাতালে বেগুনি লিপস্টিক পেলে কোথায়? তুমি তো ভ্যানিটি নেও নাই। পার্টি কেমন হচ্ছে তোদের? চল দেখি। শয়ন মিস করল পার্টি আমার জন্য। আম্মু চলে যায়। দীপালি আমাকে বলে, সত্যি বল, কি হয়েছে? আম্মুর পারফিউমের গন্ধ পাচ্ছি। আমি ওকে অবাক করা কথা বললাম। দীপালি আমার দিকে চেয়ে থাকে আর আমি চলে যাই। জানি না বিশ্বাস করেছে কিনা। দীপালি পাশের বাসায় যায় আর তা দেখে আম্মু আমাকে নিচে যেতে বলে। সবাই ছাদে, আমরা নিচে গেলেই আম্মু আমাকে বলে, শয়ন দীপালি কি সব বলল রে? আমাকে এত খেয়াল রাখছে কেন? কিছু কি বুঝতে পারছে? আম্মু সে দিকে খেয়াল রাখার দরকার নাই। ছোট খালা পাশ দিয়ে যাচ্ছে আর আমাদের দেখে বলে, কি পরামর্শ হচ্ছে মা ছেলের? আম্মুর কথা শুনছি। তোমার লাগবে নাকি কিছু? না শয়ন, আমি ভালো আছি। এখন তোর মায়ের কথা শোন, বলে হেঁটে চলে গেল। খালার বিয়ে হয়েছে 1 বছর। খালা উচ্চশিক্ষিত, ইউনিভার্সিটির শিক্ষিকা। স্বামী ট্যালেন্টেড আইনজীবী, ভবিষ্যতে অনেক নাম করবে। উনারা সুখী। আম্মু বলল, তাহলে এখন যাই। দীপালি এসে যাবে।
যা উপরে যা। রাত 1টায় পার্টি শেষ করে যার যার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমরা ড্রয়িং রুমে বসে গল্প করছি। আম্মু আব্বু কি করছে দেখে আসে। এসে বলে তোর আব্বু ঘুমাচ্ছে। দীপালি আম্মুকে বলে আম্মু তোমাকে খুব সুন্দর লাগছিল আজ। কি বলিস ভাইয়া, এখন ঘুমাতে যা। কালকে আবার অনেক ব্যস্ত থাকতে হবে। দীপালি আম্মুকে বলে আম্মু ভাইয়াকে বিয়ে দিয়ে দাও। কেন এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে? তোমার কি আম্মু? এখন তো গিয়ে ঘুমিয়ে যাবে। নিজের সন্তান একা ঘুমাবে সেটা খেয়াল রাখ। রাখবো না কেন? চল ভাইয়া, আম্মুর সাথে সময় নষ্ট না করে আমরা ঘুমাই। আমাদের খেয়াল আমাদের রাখাই উচিত। আম্মু উঠে দাঁড়িয়ে বলে আমি গেলাম। যাও যাও, আমি আর ভাইয়া রোমে গিয়ে গল্প করব। আব্বুকে তুলতে না পারলে তুমিও চলে এসো। কেন এত রাতে তোর আব্বুকে জাগাবো কেন? কেন সেটা তুমি জান। আমরা জেগে আছি আরও কিছুক্ষণ সেটা আমি জানি। ভাইয়া ঘুমাতে চাইলেও আমি ঘুমাতে দিব না। যা খুশি গল্প কর। আমি গেলাম বলে চলে যায়। আমরা আমার রোমে গিয়ে বসি। দীপালি আমাকে বলে ভাইয়া আম্মু আর আমি একসাথে গল্প করতে চাই। আমার অসুবিধা নাই। সাথে সাথে দীপালি মোবাইল হাতে নিয়ে আম্মুকে টেক্সট করে, আম্মু তুমি কি ঘুমিয়ে গেছ? আমাদের রুমে চলে আসো। প্রায় 2-0 মিনিট পর দেখি দরজায় দাঁড়িয়ে আমাদের দেখছে আম্মু। নড়াচড়া করছে না। এরপর আম্মুকে ডেকে একসাথে আমাদের সুখ দুঃখ শেয়ার করলাম। আমি আর ভাইয়া এখন থেকে তোমাকে সুখী রাখব। আব্বু যত ইচ্ছা বাহিরে থাকুক। কি বল? এরপর আরও অনেক গল্প করে ভোরবেলায় আমরা ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী আমাকে তার এক অফিসের বন্ধুর বাড়িতে কাজের জন্য রেখে গিয়েছিল, কারণ সেই অফিসের বন্ধুটি আমাকে একটি চাকরির সুযোগ দিতে চেয়েছিল। প্রশিক্ষণের সময় আমি লক্ষ্য করেছিলাম যে তার আচরণ মাঝে মাঝে অস্বস্তিকর হয়ে উঠছে। বিভিন্ন অজুহাতে সে আমার কাছে থাকতে চাইত। একদিন সে আমাকে একটি নিচে পড়ে থাকা ফাইল তুলতে বলল, এবং তখন আমি অনুভব করলাম যে সে আমাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তারপর প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন এবং তারপর কিছু এক্সেল শিট তৈরি করতে বললেন। আমি যখন এক্সেল শিট তৈরি করছিলাম, তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তিনি পানির গ্লাস হাতে ধরেছিল, হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল। তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন। আমি ততক্ষণে কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম। কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারব তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাবে। তারপর তিনি আমাকে টেবিলে উপরে। পরের দিন আমার স্বামী তার অফিসের বন্ধুকে আমাদের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করল এবং হঠাৎ বাইরে জরুরি কাজে বেরিয়ে গেল। বাড়িতে আমি আর তার অফিসের বন্ধু ছিলাম। আমি প্রথমে এই ব্যক্তিকে বিবাহিত এবং বয়স্ক ভেবেছিলাম, কিন্তু তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে তিনি অনেকটাই অভিজ্ঞ এবং বুদ্ধিমান। তার আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু অস্বস্তিকর মুহূর্ত তৈরি হচ্ছিল যা আমি উপেক্ষা করার চেষ্টা করছিলাম। তিনি আসার পর থেকেই আমাকে বিভিন্নভাবে তাকিয়ে থাকতেন। মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান। আমার নাম তানিয়া। আমি 25 বছর বয়সী তরুণী। আমি গ্রামেই থাকি। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বাইরে বের হলেই ছেলেরা আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়। আমার এই সুন্দর চেহারা দেখে আমার স্বামীর অফিসের বস আমার প্রেমে পড়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কিছুদিন আগে আমি গ্রাম থেকে শহরে এসেছি এবং এখন 4 মাস পর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শিখছি। নতুন চাকরি এবং শহরের জীবন আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। এখানে আসার কারণ হচ্ছে এই 4 মাসে আমার স্বামী আমার সাথে একবারও দেখা করতে আসেনি। আমি দীর্ঘ 4 মাস পর শহরে আমার স্বামীর সাথে দেখা করতে এসেছিলাম। রাহুল এখানে একটি চাকরি করছে এবং আমাকে শহরে ডেকেছিল। আমি আজ নিজের কিছু জিনিসপত্র নিয়ে তার ফ্ল্যাটে এলাম। তবে আমাকে দেখে রাহুলের মুখে খুশির চিহ্ন দেখা গেল না, বরং সে বিরক্ত হয়ে বলল, তুমি কেন এখানে আসলে? আমি কয়েকদিন পরই তো তোমাকে দেখতে আসতাম। কিন্তু আমি আমার স্বামীর সাথে দেখা করার জন্য অধীর ছিলাম এবং রাহুল সেটা বুঝতে পারছিল না। তার ফ্ল্যাট খুব অপরিচ্ছন্ন ছিল, যা আমি 2 ঘন্টা ধরে পরিষ্কার করলাম। পরের দিন রাহুল তার এক বয়স্ক সহকর্মীকে বাসায় নিয়ে এলো, যার পায়ে ব্যান্ডেজ ছিল। আমি রাহুলের সাথে এখনও ঠিকমতো সময় কাটাতে পারিনি। আর তখনই তার সহকর্মী এসে গেলেন।
রাহুল বলল, সহকর্মীর পরিবার শহরের বাইরে, তাই কিছুদিন আমাদের সাথে থাকবেন। আমি তার যত্ন নিলাম, আর আমার রান্না করা খাবার তার খুব পছন্দ হল। দুদিনের জন্য থাকার কথা ছিল, কিন্তু এখন তিনি পুরো সপ্তাহ আমাদের সাথে থাকবেন। আমি রাহুলের বন্ধুর জন্যে পানি নিয়ে যাচ্ছিলাম। যখনই বোতল রেখে ঘর থেকে বের হতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আলমারি থেকে তার ওষুধের বাক্সটি পড়ে যায়। কোনো কিছু না ভেবে আমি নিচু হয়ে ওষুধগুলো তুলতে লাগলাম। তখন আমার নজর উপরে গেলে দেখি, আমার স্বামীর বন্ধুর চোখ আমার দিকে একটু অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। ওষুধগুলো তাকে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সেই মুহূর্তে রাহুল ঘরে ঢুকল। সে একবার আমাকে এবং একবার তার বন্ধুর দিকে তাকাল। আমি কিছু না বলে আমাদের ঘরে চলে গেলাম। আমি ভেবেছিলাম রাহুল হয়তো কিছু সন্দেহ করছে, কিন্তু পরে বুঝলাম সে কিছুই ভাবছে না। সে হাসতে হাসতে আমার সাথে গল্প করল এবং আমরা শুয়ে পড়লাম। আমি রাতে রাহুলের কাছে যেতে চাইলাম, কিন্তু সে বিভিন্ন বাহানা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে রাহুল অফিসে চলে গেল, কিন্তু তার সহকর্মী বাড়িতেই রয়ে গেলেন। সহকর্মীর খাবারের চাহিদা ছিল ভিন্ন, বিশেষ করে প্রতিদিন ভিন্ন ধরনের নাশতা, বিশেষ ইতালিয়ান খাবার চাইতেন। রাহুল কিছু টাকা দিয়ে গিয়েছিল, কিন্তু খরচ হয়ে যাওয়ায় সামান্যই অবশিষ্ট ছিল। আজকের ডিনারের জন্য পনিরের ব্যবস্থা করেছিলাম, এবং টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। রাতে আমি রাহুলের কাছে আরও টাকা চাইতে গেলে সে রেগে বলল, আমি তো মাত্র 1000 টাকা উপার্জন করি, আমাকে কি ব্যবসায়ী ভাবছ? আমি বোঝানোর চেষ্টা করলাম সহকর্মীর খাবারের জন্যই সব টাকা শেষ হয়েছে, কিন্তু সে রাগ করে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে রাহুল অফিসে চলে যাওয়ার পর আমি তার সহকর্মীকে নাশতা দিতে গেলাম। সহকর্মী আমার হাতে বেশ কিছু টাকা তুলে দিলেন এবং বললেন, গত রাতে তোমাদের কথোপকথন আমি আমার ঘর থেকে শুনেছি। এই টাকাগুলো রেখে দাও, এবং রাহুলকে বলার দরকার নেই, আমার ঘরের খরচ চালানোর জন্য টাকা প্রয়োজন ছিল, তাই আমি সেই টাকাগুলো ফিরিয়ে দিইনি। সন্ধ্যায় রাহুল যখন বাড়ি ফিরল, তখন সে আমাকে কিছু বাড়তি টাকা দিল, কিন্তু আমি তাকে সহকর্মী থেকে পাওয়া টাকার কথা কিছুই বললাম না। দুদিন পর তার সহকর্মীর শরীর ঠিক হয়ে গেল, এবং তিনি তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। যাওয়ার সময় তিনি আমার পিঠে হাত রাখলেন, কিন্তু তার স্পর্শ স্বাভাবিক ছিল না, যেন কিছুটা অস্বস্তিকর। আমি রাহুলকে সহকর্মীর ব্যাগ এনে দিলাম, এবং রাহুল তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বাইরে গেল। আমি বাড়িতে নিজের কাজে লেগে গেলাম। আমার শ্বশুর-শাশুড়ি তখন গ্রামে ছিলেন, কিন্তু গত কিছুদিন ধরে এক ধরনের অস্বস্তি আমার মনের মধ্যে কাজ করছিল। যখন রাহুলের সহকর্মী আমাদের বাড়ি থেকে চলে গেলেন, তখন বাড়িটা হঠাৎ করে খুব ফাঁকা আর শান্ত লাগছিল। মনে হচ্ছিল যেন আমার একটা বড় সমস্যার সমাধান হয়েছে। এখন আমি আমার স্বামীর সাথে যতটা খুশি, ততটা সময় কাটাতে পারব। বেশ কিছুদিন ধরে রাহুল বাড়িতে তেমন সময় দিচ্ছিল না। একদিন বাইরে গিয়ে দেখলাম সে কোথাও নেই, সম্ভবত অফিসে চলে গেছে তার সহকর্মীর সাথে। মাঝে মাঝে রাহুলকে বুঝতে আমার খুব কষ্ট হয়। 2 দিন পেরিয়ে গেছে, সে রাতে বাড়িতে আসে আর সরাসরি ঘুমিয়ে পড়ে। একদিন রাহুল হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো। আমি খুশি হলাম, কিন্তু যখন তাকে ভালো করে দেখলাম, তখন বুঝতে পারলাম সে কিছুটা চিন্তিত। আমি তার কাছে জানতে চাইলাম, কি নিয়ে এত চাপ? সে বলল, তানিয়া, আমাদের কাল বিকালের মধ্যেই এই বাড়ি ছাড়তে হবে। গত 2 মাসের ভাড়া আমি দিতে পারিনি। বাড়িওয়ালার ফোন এসেছিল, শুধু ভাড়া নয়, তিনি বাড়ি খালি করার জন্যও বলেছেন। রাহুলের কাছে 2 মাসের ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাই আমি গ্রামের বাড়ি থেকে আনা সঞ্চিত কিছু টাকা তাকে দিলাম। তবুও আরও 10,000 টাকার প্রয়োজন ছিল। তখন আমি আমার সোনার কানের দুল বিক্রি করলাম, আর সেই টাকা দিয়ে ভাড়া মিটিয়ে দিলাম। কিন্তু এখন আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে, আর কোথায় যাব সেটাই চিন্তার বিষয়। ঠিক তখনই রাহুলের সহকর্মীর ফোন এলো, আর রাহুল তাকে সবকিছু জানাল। সহকর্মী আমাদের তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। রাহুল বলল, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। কিছুদিন আমরা সহকর্মীর বাড়িতে থাকতে পারব। এরপর আমি তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে নিলাম, এবং আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সহকর্মীর বাড়ি ছিল বিশাল, এবং আমাদের জন্য একটি বিশেষ ঘর বরাদ্দ করা হল। আজকের পরিস্থিতি কিছুটা চাপের ছিল, তবে সাময়িক। আমরা নতুন করে পরিকল্পনা করতে শুরু করলাম। রাতে আমরা কোনোমতে ঘুমাতে পারলাম। পরের দিন সকালে নাস্তার পর আমি দেখলাম রাহুল তার ব্যাগে কিছু কাপড় গুছাচ্ছে। আমি জানতে চাইলাম, তুমি আলাদা করে ব্যাগ গুছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? রাহুল বলল, তানিয়া, আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি। অফিসের জরুরি কাজ আছে। শহরে গিয়ে আমি অতিরিক্ত কিছু টাকা পাব, যা আমাদের কাজে লাগবে। রাহুলের এই দৌড়ঝাঁপ দেখে আমার মায়া লাগল।
সে আমাদের পরিবারের জন্য কত পরিশ্রম করছে। দুদিনের জন্য সে বাইরে চলে গেল। তার যাওয়ার পর রাতে আমি একা ঘুমাতে পারছিলাম না। দীর্ঘ সময় ধরে আমি জেগেছিলাম, নানান চিন্তায় ডুবে। ঠিক তখনই রাহুলের অফিসের বন্ধু হঠাৎ করে আমার ঘরে এসে হাজির হলেন। তিনি বললেন, তানিয়া, তুমি ঘুমাওনি? তোমার ঘরের লাইট জ্বলছিল, তাই খোঁজ নিতে এলাম। তখন আমি তাকে বললাম, রাহুলের আয়ে সংসার চলছে না। কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি। সহকর্মী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি আছি। আমি সব ঠিক করে দেব, তবে তোমার সাহায্য লাগবে। তুমি চাইলে তোমার স্বামীর অবস্থা বদলে যেতে পারে। এতটুকু বলে তিনি আমাকে কাছে টানার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিলাম এবং দৃঢ়ভাবে তাকে না বললাম। আমি তাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি কি করছেন? এর মানে কি? তিনি বললেন, তানিয়া, আমাকে ভুল বোঝো না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমাকে আমার কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ভাবছিলাম। আমি শান্তভাবে উত্তর দিলাম, আমার কোনো চাকরির দরকার নেই। এখন আপনি দয়া করে এখান থেকে চলে যান, আমি খুব ক্লান্ত, পরে কথা হবে। এটা বলার পর তিনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। যদিও এটা তার নিজেরই বাড়ি ছিল, তবু আমি তাকে আমার ঘরের বাইরে বের করে দিয়েছিলাম। আমার রাগটা একটু বেশিই ছিল তখন। এরপর 2 দিন কেটে গেল, আর রাহুল বাড়ি ফিরল না। আমি ফোন করে জানতে চাইলাম, তুমি কবে ফিরবে? রাহুল বলল, তানিয়া, আমি তোমার মতো ফাঁকা সময়ে বসে নেই। তুমি হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে এলে, আর এখন তোমার জন্য আমাকে এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে। একা থাকলে আমি যে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম, কিন্তু তোমার আসার পর আমার খরচ আর টেনশন দুটোই বেড়ে গেছে। এতটুকু বলেই সে ফোনটা কেটে দিল। তার এই কথায় আমি খুব রেগে গেলাম, কারণ সে আমার অবস্থাটা বুঝতে চাইছিল না। তার চোখে আমার ভালোবাসা ধরা পড়ছিল না। আমি ভাবতে লাগলাম, কিভাবে রাহুলের এই টেনশন কমানো যায়। ঠিক তখনই তার সহকর্মীর কথা মনে পড়ল। একমাত্র তিনিই হয়তো আমাদের সাহায্য করতে পারেন, কারণ অর্থের সমস্যার সমাধান তার মাধ্যমেই হতে পারে। রাহুলের সহকর্মী তখন বাড়ি থেকে কাজ করছিলেন। দুপুর প্রায় 3টা বেজে গেছে, আমি তার রুমে ঢুকলাম। আমি তাকে বললাম, আপনি তো কাল আমাকে কিছু নতুন কাজ শেখানোর কথা বলেছিলেন, তাই না? তিনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তানিয়া, তুমি খুব বুদ্ধিমতী, তোমার বুঝতে দেরি হয়নি। বস বললেন, আমি তোমাকে মাসিক 25,000 টাকা বেতন দেব। কাজটি কি হবে সেটা আমি এখন তোমাকে আমার কম্পিউটারে দেখাচ্ছি। আমি জানতাম এই সুযোগ পেয়ে রাহুল নিশ্চয়ই খুশি হবে। যদি আমার কাজের মাধ্যমে সংসারে কিছু অতিরিক্ত অর্থ আসে, তবে তাতে কারও খারাপ লাগার কথা নয়। সেই দিন থেকেই আমি কাজ শিখতে আগ্রহী হয়ে উঠলাম। বস আমাকে তার চেয়ারে বসতে বললেন এবং কম্পিউটার ব্যবহার শেখানো শুরু করলেন। প্রথমে তিনি আমাকে মাউসটি ধরিয়ে দিলেন এবং কিভাবে ব্যবহার করতে হয় তা দেখালেন। আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, ধীরে ধীরে সবকিছু শিখে যাবে। প্রথম দিন বলে বস শুধু অর্ধেক ঘন্টার জন্য আমাকে শেখালেন। এরপর আমি রাত্রে বসের বাড়ির রান্নাঘরে গিয়ে দেখলাম যে সেখানে কাজের মেয়ে রান্না করছে। আমার কোনো বিশেষ কাজ ছিল না, তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম। এভাবেই আমার নতুন কাজ শুরু হলো, প্রতিদিন একটু একটু করে শেখা এবং নতুন কিছু জানার আগ্রহে। আমাকে দেখে সে বলল, আপনি খুবই সুন্দর, মালকিন। আপনি আসার পর থেকেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমি হেসে বললাম, তোমার নাম কি? এবং ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করলাম। আমি বসের পরিবারের বিষয়ে জানতে চাইলাম। ঠিক সেই মুহূর্তে বস তাকে ডাকলেন, আর সে দ্রুত একটি গ্লাস পানি নিয়ে বেরিয়ে গেল। রাতে ঘুমানোর আগে বস আমার রুমে এলেন হাতে আইসক্রিম নিয়ে। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন খাবারের প্রতি দুর্বল ছিলাম, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে প্রায়ই নিজের পছন্দের খাবার খেতে পারতাম না। বসের বাড়িতে সেই সমস্যা ছিল না, এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। আমরা একসাথে বসে আইসক্রিম খেতে শুরু করলাম। কথা বলতে বলতে আমি বসকে তাদের পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করলাম। তখন বস শান্তভাবে তার পরিবারের কিছু গল্প শোনালেন। এভাবে আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকল, আর আমি তার কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেলাম। তিনি বললেন, কয়েক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন। আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি বিদেশে থাকে, কারণ তার বিয়ে হয়ে গেছে, আর ছেলেটি পড়াশোনার জন্য বিদেশে গেছে। আমি এখানে আমার কোম্পানির দায়িত্ব সামলাই। তিনি তার পরিবারের সম্পর্কে বিস্তারিত জানালেন। তারপর আমাকে বললেন, তানিয়া, তুমি আমাকে বারবার বস বলে ডেকে ওঠো, যা আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার নাম ধরে ডাকতে পারো। কিছুদিন পর তোমাকে অফিসে কাজ শুরু করতে হবে, তখন তোমার পোশাক পরিচ্ছদ ঠিকঠাক হওয়া দরকার।
আমি তোমাকে একটি ভালো পদে রাখব, তাই তোমাকে নিজেকে আরও পরিপাটি রাখতে হবে। বস 50 বছর বয়সেও নিয়মিত শরীরচর্চা করতেন এবং খুবই ফিট ছিলেন। আমি সাধারণ ড্রেস পরে তার সাথে ব্যায়াম করতে দাঁড়ালাম। সেদিন আমার প্রশিক্ষণের দ্বিতীয় দিন ছিল। বস আমাকে একটি ড্রেস দিলেন এবং বললেন, প্রশিক্ষণের সময় এটা পরিধান করে আসো। এতে তোমার অফিসের পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হবে এবং ধীরে ধীরে ইউনিফর্মের অভ্যাস হয়ে যাবে। কিন্তু ড্রেসটি হাঁটুরও উপরে এবং খুবই ছোট ছিল, যা আমার পছন্দ হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে সেটা না পরে সঠিকভাবে একটি শাড়ি পরে আসব। প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন এবং তারপর কিছু এক্সেল শিট তৈরি করতে বললেন। আমি যখন এক্সেল শিট তৈরি করছিলাম, তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তিনি পানির গ্লাস হাতে ধরেছিল। হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল। তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন। আমি ততক্ষণে কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম। কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারব তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাবে। অর্ধেক ঘণ্টার প্রশিক্ষণ শেষে যখন আমি তার রুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, তিনি আমাকে থামিয়ে বললেন, সন্ধ্যা 7টায় তৈরি হয়ে নিও, আমাদের এক কর্মচারীর পার্টিতে যেতে হবে। যেহেতু আমাকে শীঘ্রই অফিসে কাজ শুরু করতে হবে, তাই কিছু সহকর্মীর সাথে পরিচিত হওয়ার জন্য পার্টিতে যাওয়া জরুরি ছিল। আমি পার্টিতে যাওয়ার জন্য রাজি হলাম। সন্ধ্যায় আমি একটি সুন্দর শাড়ি পরে নিজেকে প্রস্তুত করলাম এবং আমরা পার্টিতে পৌঁছালাম। সেখানে নিশা নামের একটি মেয়ের পার্টি আয়োজন করা হয়েছিল। বসকে দেখেই নিশা এগিয়ে এসে তাকে আলিঙ্গন করল এবং তার নাম ধরে ডেকে খুব সহজভাবেই কথাবার্তা বলছিল। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলতে থাকল এবং কিছুক্ষণ পর সে চলে গেল। নিশার পেছন পেছন আমি গিয়ে তাকে থামালাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি বসের সাথে এত সহজে কথা বলতে পারো কিভাবে? তুমি কি অনেক দিন ধরে এখানে কাজ করছো? নিশা বলল, বসের পছন্দ হল তার চেয়ে কম বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করা। যদি সম্পর্ক ভালোভাবে বজায় রাখা যায়, তাহলে কিছু দিনের মধ্যেই ভাগ্য বদলে যেতে পারে। এই বড় পার্টি আমি আমার নিজস্ব উপার্জন দিয়ে দিয়েছি। নিশা বসের কোম্পানিতে কাজ শুরু করার মাত্র 2 মাসের মধ্যেই এতটা উপার্জন করতে পেরেছে, যা আমাকে অবাক করল। আমিও অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। তাই পরের দিন সকালে আমি বসের রুমে গিয়ে হাজির হলাম। এবার আমি সেই অফিসের ইউনিফর্ম পরেছিলাম যা বস আমাকে দিয়েছিলেন। যদিও ড্রেসটি কিছুটা ছোট ছিল, আমি বুঝতে পারলাম যে এটা কাজের একটা অংশ হতে পারে। আমাকে সেই ইউনিফর্মে দেখে বস কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আজ আমি সময়মতো এক্সেল শিটের কাজ শেষ করেছিলাম, আর তিনি আমাকে প্রশংসা করলেন। তখন আমি উঠে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম, আরিয়ান, এটা সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি খুব সহজভাবে আমাকে সবকিছু শিখিয়েছেন। আমি প্রথমবার তার নাম ধরে ডাকলাম। আর তিনি বুঝতে পারলেন যে আমি তার বন্ধুত্ব গ্রহণ করেছি। রাতে তিনি আমাকে ডিনারের আগে ছাদে যেতে বললেন। তার ছাদে সুন্দর একটি বাগান ছিল এবং এক কোণে একটি ছোট বারো ছিল। সেখানে পৌঁছানোর পর তিনি শ্যাম্পেন খুললেন এবং উদযাপন শুরু করলেন। তিনি বললেন, এই শ্যাম্পেন আমাদের বন্ধুত্বের জন্য। আমি লক্ষ্য করলাম যে পার্টিতে নিশা এবং আরও কিছু মেয়ে ড্রিঙ্ক করছিল। আরিয়ান যখন আমাকে একটি ড্রিঙ্ক অফার করলেন, আমি তাকে না বললাম না। ড্রিঙ্ক করার পর আমার মাথা একটু ঘোরাতে লাগল এবং সবকিছু অস্পষ্ট হয়ে গেল। তবুও আমি আরও 2 গ্লাস পান করলাম। রাতের খাবার না খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল। রাতে আমরা নেশাগ্রস্ত ছিলাম, আর আমি এবং আরিয়ান ছাদের একটি ঘরে ঘুমিয়েছিলাম। কিভাবে সেখানে পৌঁছলাম সেটাও আমার মনে নেই। আমরা একে অপরের কাছাকাছি শুয়েছিলাম, কিন্তু আমি তাকে ঘুম থেকে না জাগিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম। ছাদ থেকে নিচে নামতেই দেখলাম বাড়ির কাজের মেয়ে আমাকে নির্দিষ্টভাবে লক্ষ্য করছে। আমার ঘরে গিয়ে আয়নায় নিজের দিকে তাকালাম, দেখলাম আমার লিপস্টিক একটু ছড়িয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ঘুমের মধ্যে এটা হয়েছে, তাই সেটার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে নিজেকে প্রস্তুত করতে লাগলাম। যখন আমি নিজের ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখি আরিয়ান ছাদ থেকে নামছেন। তিনি যখন তার রুমের দিকে যাচ্ছিলেন, তখন আমার নজর তার শার্টের দিকে গেল। দেখলাম আমার লিপস্টিকের দাগ তার শার্টে লেগে আছে। বাড়ির কাজের মেয়েটিও তাকিয়েছিল, হয়তো সেও সেটাই দেখছিল যা আমি দেখেছি। আমি ভাবলাম, তার দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে শান্ত রাখলাম এবং স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমি এই কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমার আর রাহুলের মধ্যে কোনো যোগাযোগ হয়নি।
আজ আশা ছিল যে সে আমাকে ফোন করবে, কিন্তু গত 15 দিনে আমি রাগ করে তাকে ফোন করিনি। এই সময়ের মধ্যে আমি অনেক বদলে গিয়েছিলাম। এখন আমার মূল লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা, এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত রাত থেকেই। সন্ধ্যায় বস আমার জন্মদিন উদযাপন করলেন। কিভাবে যেন তিনি আমার জন্মদিনের কথা জেনে গিয়েছিলেন, অথচ রাহুলের এ বিষয়ে কোনো খেয়াল ছিল না। আমি বুঝতে পারছিলাম যে আমি আমার ভালোবাসার ব্যাপারে কিছুটা বিভ্রান্ত ছিলাম। আমার জন্মদিনটা বেশ ভালোভাবে কাটল। সেই রাতে আরিয়ান আমার ঘরে এলেন এবং আমাকে উপহার হিসেবে সোনার ঝুমকা দিলেন। তিনি বললেন, গত কয়েকদিন ধরে দেখছি তোমার কানে খুব সাধারণ ঝুমকা আছে, এতে তোমার সৌন্দর্য কিছুটা কমে যাচ্ছে। এরপর তিনি নিজ হাতে আমার কানে ঝুমকা পরিয়ে দিলেন। তার আমার সৌন্দর্যের প্রতি এতটা যত্ন ছিল, যেখানে রাহুল কখনো আমার জন্য একটি শাড়িও কেনেনি, এমনকি আমার জন্মদিনও ভুলে গিয়েছিল। অনেক পুরুষ বিয়ের পর প্রথম বছর স্ত্রীকে মায়ের বাড়ি যেতে দিতে চান না, কিন্তু এখানে রাহুল আমাকে বসের বাড়িতে ছেড়ে দিয়ে নিজে অন্য শহরে চলে গিয়েছিল। রাহুলের অনুপস্থিতিতে আরিয়ান আমার সব চাহিদা পূরণ করছিলেন, আর রাহুল যেন এসব নিয়ে কোনো ধারণাই ছিল না। সেই রাতে আমি আরিয়ানকে ধন্যবাদ জানালাম, কারণ তিনি আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছিলেন। আমার জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করা হয়েছিল, এবং আরিয়ান আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিলেন। পরের সকালে আমি আরিয়ান এর সাথে ব্যায়াম করছিলাম, তখন সকাল 8টা বাজে। হঠাৎ দেখি রাহুল বাড়িতে এসে হাজির। আমাকে বসের সাথে ব্যায়াম করতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ আমি যেই জিম স্যুট পরেছিলাম সেটি শরীরের সাথে সম্পূর্ণ লেগেছিল। রাহুলকে দেখে আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর সে ঘরে এসে আমাকে আলিঙ্গন করল এবং বলল, হ্যাপি বার্থডে তানিয়া। তার কাছ থেকে এই শুভেচ্ছা শুনে আমার কিছুই মনেই হল না, কারণ আমার জন্মদিনের দিন সে একটি ফোনও করেনি। সারাদিন আমি তার সাথে তেমন কথাও বলিনি। সন্ধ্যায় হোলির পূজা করার সময়ও আমি একাই গিয়েছিলাম। পরের দিন ছিল দোলযাত্রা, আর আরিয়ান তার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তার কোম্পানির অনেক কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। রাহুল এসে আমাকে রং লাগালো, কিন্তু আমি তাকে রং না লাগিয়ে আরিয়ানের কাছে চলে গেলাম। আমি তার গালে রং লাগালাম, আর তিনিও আমার মুখে রং লাগালেন। আমাদের মধ্যে বেশ মজার মুহূর্ত কাটছিল। যখন আমরা রং খেলছিলাম, তখন রাহুল হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলো। তাকে দেখে আমি আরিয়ানের থেকে একটু দূরে সরে গেলাম। পরে আমি এক পাশে দাঁড়িয়ে মঠা পান করছিলাম, তখন হঠাৎ করে আমার আর আরিয়ানের দৃষ্টি একসাথে মিলল। তিনি আমাকে কিছু ইঙ্গিত করলেন, যা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। দোলযাত্রার রং যেন আরিয়ান এর উপর বেশ চেপে বসেছিল। তার ইঙ্গিতটি বুঝেই আমি চারপাশে তাকালাম। দেখলাম রাহুল তার কিছু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছে, আর তার নজর আমার দিকে ছিল না। এটা দেখে আমি সরাসরি বাড়ির ভেতরে চলে গেলাম এবং আরিয়ান এর ঘরে গিয়ে তার অপেক্ষা করতে লাগলাম। ঘরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দিলাম এবং তাকে আলিঙ্গন করলাম। আরিয়ান আমার হাত ধরে ঠান্ডা পানীয় তুলে দিলেন। আমি দুয়েক চুমুক খেয়ে গ্লাসটি একপাশে সরিয়ে রাখলাম। এরপর তিনি ধীরে ধীরে আমার মুখ স্পর্শ করলেন, আর মনে হচ্ছিল যেন আমি তার এক ভিন্ন দিক দেখতে পাচ্ছি। তার মধ্যে এক অদ্ভুত উচ্ছ্বাস কাজ করছিল। আমাদের সেই মুহূর্তের মাঝে হঠাৎ দরজা খুলে গেল, এবং সেখানে রাহুল দাঁড়িয়ে ছিল। আমাকে এবং আরিয়ানকে একসঙ্গে দেখে তার মুখে অস্বস্তি আর রাগের ছাপ পড়ে গেল। তিনি রাগের কণ্ঠে বললেন, তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছিলে এজন্য? এখন তোমার বসের প্রতি এমন আকর্ষণ? তোমার কি কোনো অনুশোচনা নেই? তার কথা শুনে আমি বিস্মিত হলাম। সে মোবাইলটা তুলে নিয়ে বলল, আমি তোমার ভিডিও করে সবাইকে পাঠিয়ে দেব, যাতে সবাই জানতে পারে তুমি কেমন সতীসাধ্বী। তার এই কথা শুনে আমি তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিলাম এবং তাকে একটি থাপ্পড় দিলাম। আমি বললাম, চোরের মন চুরি নিয়ে ব্যস্ত থাকে, রাহুল। তুমি কি ভেবেছিলে আমি তোমার আসল রূপ চিনতে পারব না? তুমি কিভাবে এতটা নিচে নামতে পারলে? তোমার কোনো লজ্জা নেই, তাই না? তুমি আমাকে 15 দিনের জন্য তোমার বসের কাছে ছেড়ে দিয়ে গিয়েছিলে। তখনই আমি বুঝেছিলাম সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে তোমার মোবাইলে আমি সেই মেসেজগুলো দেখেছি, যেখানে আমার পাঠানো ছবি ছিল। কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তুমি টাকা রোজগারের জন্য এমন কাজ করবে। তুমি কিভাবে পারলে? তুমি 15 দিনের জন্য আমাকে তোমার বসের হাতে তুলে দিয়েছিলে। তোমার কাছে আমি কিছু না, এটা দেখে খুব কষ্ট পেলাম। তোমার এতটা নিচে নামার কথা ভাবিনি। কয়েকদিন আগে তোমার বসের সঙ্গে আমি তাদের বাড়ির ছাদের বাগানে ছিলাম। তখনই তোমার কাছ থেকে তার কাছে একটি মেসেজ আসে। সেখানে তুমি আরও টাকার দাবি করেছিলে এবং বলেছিলে স্ত্রীর সঙ্গে আরও একটি রাত কাটিয়ে নাও,
তারপর টাকা পাঠিয়ে দিও। কিন্তু সেই রাতে আমার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়, আমি বুঝতে পারছিলাম সেদিন রাতটা অন্যরকম হতে চলেছে। তোমার বস তখনও কোনো অশোভন কিছু করেনি, তবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। আমি তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দিলাম, যিনি আমারই বয়সী। আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের সঙ্গে এমন কিছু হলে আপনি কেমন অনুভব করতেন? আমার কথা শোনার পর তিনি থেমে গেলেন। আমি ভাবিনি আমার কথা তাকে এতটা ভাবাবে। তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন এবং এরপর থেকে আমাকে সম্মান করা শুরু করলেন, যেন আমি তার নিজের মেয়ের মতো। আমি তোমার মতো মানুষের জন্য উপযুক্ত নই, এটা সবার কাছেই স্পষ্ট। তোমার বস তোমাকে চাকরি থেকে বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু আমি তাকে থামিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি টাকার জন্য কতদূর যেতে পারো। নিজের স্বার্থে মত্ত থেকে টাকা অর্জনই তোমার লক্ষ্য ছিল। এখন আমি আর তোমার সাথে থাকতে পারছি না। আমি ডিভোর্স দিচ্ছি। রাহুল আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল, কিন্তু লাভ নেই। সে আমার বিশ্বাস ভেঙেছে। তাই আমি ডিভোর্স দিয়েছি এবং আরিয়ান তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আর আমি আরিয়ানের অফিসে চাকরি করতে থাকি। তাই বন্ধুরা, রং দেওয়ার চেয়ে রং বদলানো মানুষদের থেকে সাবধান থাকা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।